Assalamu alaikum and good evening to all of the students. Hope you all are fine and doing every classes at your home. So students, welcome to my class. You can see the board and can guess that today we are going to talk about speech or narration. Before that, welcome and wish you all the success. So students, এতদিন তোমাদের সাথে অনেক ক্লাসই নেওয়া হয়নি আমাদের ছুটি থাকার কারণে এবং যেহেতু আমরা আবার ভার্চুয়াল ক্লাস শুরু করেছি সেই জন্য আবারও তোমাদেরকে নতুন নতুন কিছু বিষয় নিয়ে শেখাতে পারবো সেই জন্য বেশ ভালোই লাগছে তো আমি আগেও বলেছি যে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের স্পিচ অথবা ন্যারেশনের উপর ক্লাস তো আমি আজকে আসলে বেসিক জিনিসগুলো ন্যারেশনের সেগুলো তোমাদেরকে আইডিয়া দেব যেহেতু তোমাদের গ্রামারে এই আইটেমটা থাকে এবং আমার ক্লাসটি শুধুমাত্র যে 8 এর জন্য তা কিন্তু নয় এটি ক্লাস 9 10 and 11 12 can follow also so এখানে আমি ন্যারেশন নিয়ে যে কথাগুলো বলবো সেগুলো প্রত্যেকটা ক্লাসে জরুরি তোমাদের এখনই যদি তোমরা বেসগুলো ধরে ফেলতে পারো আমি আশা করব ইন ফিউচার তোমাদেরকে এটা নিয়ে আর বারবার পড়া লাগবে না তো চলো আমরা শুরু করি ক্লাসটি স্পিচ বা ন্যারেশন সেটা আসলে কি তোমাদের গ্রামারের একটা আইটেম থাকে একটা প্যাসেজ দেওয়া থাকে এবং সেটাকে তোমাদেরকে পরিবর্তন করতে হয় অনেকেই আমরা আসলে বুঝি না যে কি পরিবর্তন করব অনেকে কি করি বুঝি না তো তাই প্রশ্নে যা আছে তা আমরা তুলে দিয়ে দিই বা প্রশ্নের মধ্যে একটু ওলটপালট করে নিজের মতো করে বসিয়ে দিলাম ধুর হলে হলো না হলে নেই আসলে ব্যাপারটা এরকম না যেহেতু তোমাদের 5টা লাইনের উপর ন্যারেশন থাকে তাই ওই 5টা লাইন কিন্তু 5 মার্ক ক্যারি করে তো তোমাদেরকে এটা বুঝতে হবে যে 5টা মার্ক আমি কি করে পেতে পারি গ্রামার কিন্তু অঙ্কের মতো অঙ্কে যেরকম তোমার প্রত্যেকটা লাইন যদি সব ঠিক থাকে পুরো নাম্বার দিতে হয় গ্রামারও কিন্তু ঠিক একই রকম তো আমি যে ন্যারেশনের আজকে বেসিকগুলো নিয়ে আলোচনা করব এবং গ্র্যাজুয়ালি তোমাদের ক্লাসে ন্যারেশনের উপর বাকি সবকিছু দিয়ে দেব সো চলো শুরু করি প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ স্পিচ অর ন্যারেশন অর্থাৎ ন্যারেশন বা স্পিচ কি বাংলায় আসলে আমরা এটাকে উক্তি বলি যখন কেউ কথা বলে সেটাকে আমরা ন্যারেশন বলি বা স্পিচ বলি যেমন আমি যখন তোমাদের ক্লাস করাতে যাই তখন আমি যে কথাগুলো বলি সেগুলো হচ্ছে আমার স্পিচ তো বক্তা যা বলেন তাই ন্যারেশন বা উক্তি যদি আমরা বাংলা ভাষায় বলি তাহলে হচ্ছে বক্তা যা বলেন তাই ন্যারেশন বা উক্তি অর্থাৎ একজন ব্যক্তি যিনি কথা বলছেন যা বলছেন সেটাই ন্যারেশন এবং এই ন্যারেশন কিন্তু দুই ধরনের হয় একটি হচ্ছে ডিরেক্ট এবং আরেকটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন সো ডিরেক্ট ন্যারেশন কি এবং ইনডিরেক্ট ন্যারেশন কি এটা আমাদেরকে একটু জানতে হবে খেয়াল করো ডিরেক্ট ন্যারেশন হচ্ছে যখন কোনো ব্যক্তি তার নিজের বা অন্যের কথাকে হুবহু বলেন তখন সেটাকে আমরা ডিরেক্ট বলি যেমন ধরো আমার কথা আমি তোমাদেরকে বললাম আজকে তোমাদের হোমওয়ার্ক করতে হবে বা কালকে তোমাদের হোমওয়ার্ক আনতেই হবে এই কথাটা তুমি যখন তোমার যে ফ্রেন্ডটা স্কুলে আসলো না তাকে তুমি যখন বলছো তখন তুমি এভাবে বলবে যে ম্যাডাম বলেছেন কালকে ম্যাডামের হোমওয়ার্ক আনতে হবে এইটা যদি তুমি বলো তাহলে কিন্তু আমার কথাটা উল্টে গেল আর তুমি যদি এভাবে বলো যে ম্যাডাম বলেছেন কালকে আমার হোমওয়ার্কগুলো আনতে হবে তার মানে এই যে আমার কথাটা তুমি একদম হুবহু একটা ওয়ার্ডের চেঞ্জ না করে অন্য তোমার ফ্রেন্ডকে যে কিনা ক্লাসে অ্যাবসেন্ট ছিল তাকে তুমি বলেছো সো সেটাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন কিন্তু ওই যে আগে বললাম যে আমার কথাটা উল্টে গেল অর্থাৎ তুমি যদি এরকম বলো তাকে ফোন করে বা তাকে যদি এরকম জানাও যে ম্যাডাম বলেছেন কালকে অবশ্যই ম্যাডামের হোমওয়ার্কটা নিয়ে যেতে হবে তাহলে এই কথাটা কিন্তু তুমি আমার মতো করে হুবহু বলছো না তুমি আমার কথাটাকে একটু প্যাঁচিয়ে বা একটু ঘুরিয়ে বলছো সো ওইটা হচ্ছে গিয়ে ইনডিরেক্ট ন্যারেশন তাহলে এই ডিরেক্ট এবং ইনডিরেক্ট আমরা বুঝতে পারলাম যে যখন ব্যক্তি তার নিজের বা অন্যের কথা হুবহু বলবেন সেটা হচ্ছে ডিরেক্ট আর যখন ওই ব্যক্তি অন্যের কথাকে তার নিজের মতো করে বলবেন সেটা হচ্ছে গিয়ে ইনডিরেক্ট আমি একটা উদাহরণ দিয়েছি খেয়াল করো হি সেড আই লাইক কোকোনাট সে বলল আমি কোকোনাট পছন্দ করি তাহলে সে বলল এই সেটাকে আমরা কিন্তু জানি না তাহলে সে বলল আই লাইক কোকোনাট আমি কোকোনাট পছন্দ করি তাহলে এই কথাটা ইনভার্টেড কমার ভেতরে ডিরেক্ট ন্যারেশন চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সেটা অবশ্যই ইনভার্টেড কমার ভেতরে হতে হবে আর ইনডিরেক্টে আমি লিখেছি দেখো হি সেড দ্যাট হি লাইকড কোকোনাট তাহলে এই যে আমি দ্যাট ইউজ করলাম এবং হি লাইকড কোকোনাট ইউজ করলাম আমি বাক্যটা আই লাইক কোকোনাট কিন্তু রাখিনি আমি আই লাইক কোকোনাটকে চেঞ্জ করে ফেলেছি হি লাইকড কোকোনাট তাহলে এখানে আমি যে পরিবর্তন করে ফেললাম সেটাই হচ্ছে গিয়ে ইনডিরেক্ট ন্যারেশন
সো ডিরেক্ট এবং ইনডিরেক্টের ফারাক আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের ডিরেক্ট বোঝা শেষ, ইনডিরেক্ট বোঝা শেষ। এখন আমরা মূলত বুঝবো রিপোর্টিং ভার্ব কি এবং রিপোর্টেড স্পিচ কি, এবং এই যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এদের কাজ কি। তাছাড়াও আমরা ন্যারেশন যখন পরিবর্তন করব তখন আমাদের এই রিপোর্টিং ভার্ব কিভাবে হেল্প করবে, অথবা রিপোর্টেড স্পিচ আমাদের কিভাবে হেল্প করবে, বা এদেরকে আমি কিভাবে চেঞ্জ করব, সেটা জানাটা কিন্তু মুখ্য ব্যাপার। একটু খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে লিখে দিয়েছি, Juhi said to me, Juhi said to me, Rima is very brilliant. তাহলে জুহি আমাকে বলল রিমা খুবই ব্রিলিয়ান্ট। তাহলে এই যে জুহি said to me, কে কাকে বলল, কমার আগ পর্যন্ত যে অংশটা, এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে রিমা ইজ ভেরি ব্রিলিয়ান্ট, এটা হচ্ছে ইনভার্টেড কমার ভেতরের অংশ। এই ইনভার্টেড কমার ভেতরের অংশটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। স্পিচ মানে উক্তি, এটা হচ্ছে উক্তি, সেই জন্য রিপোর্টেড স্পিচ। আর এখানে সেড টু যেহেতু ভার্ব, সেই জন্য এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কিন্তু আমাদেরকে চিনতে হবে প্রথমত। দ্বিতীয়ত, এই রিপোর্টিং ভার্ব থাকলে আমরা রিপোর্টেড স্পিচে কিভাবে কি পরিবর্তন করব সেটা আমাদেরকে জানতে হবে। তো প্রত্যেকটা নিয়মই ন্যারেশনের যখন আমরা ইনডিরেক্ট করি তখনই আমাদেরকে রিপোর্টিং ভার্বও পরিবর্তন করতে হয়, রিপোর্টেড স্পিচও পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হয় তোমার রিপোর্টেড স্পিচের উপর ডিপেন্ড করে, আবার রিপোর্টেড স্পিচ আমাদের পরিবর্তন করতে হয় রিপোর্টিং ভার্বের উপর ডিপেন্ড করে। তার মানে দুটোই কিন্তু অতপ্রতভাবে জড়িত। তাছাড়াও খেয়াল রাখতে হবে, আমি আবারও বলছি, খেয়াল রাখতে হবে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে স্পিচ, সো রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাহিরের অংশে কমার আগ পর্যন্ত কে কাকে বলল সেটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আশা করি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা আগে বলেছিলাম যে তোমাদেরকে কিছু পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে। তো যখনই আমরা রিপোর্টেড স্পিচ পরিবর্তন করতে যাব তখনই, বা রিপোর্টিং ভার্বও আমরা পরিবর্তন করব, তখন আমাদেরকে টেন্সটা ফলো করতে হবে। মূলত ন্যারেশনটা টেন্সের উপরে ডিপেন্ড করে। তাহলে টেন্স অনুযায়ী যখন আমরা পরিবর্তন করব তখন আমাদেরকে এই চার্টটি মুখস্থ করতে হবে। তাছাড়া আমাদেরকে আরো দুটি চার্ট মুখস্থ করতে হবে। তো এক্ষেত্রে আমরা এই যে চার্টের মধ্যে যে চার্টটা আমি বোর্ডে এখন লিখে দিয়েছি, সেখানে টেন্স অনুযায়ী আমরা পরিবর্তন করব। অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে যে টেন্সটা থাকবে, যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যাব তখন আমরা কিভাবে এটি পরিবর্তন করব। খেয়াল করো, যদি ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, আমরা ইনডিরেক্টে নিয়ে যাব পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ বাক্যটি, ওই যে রিপোর্টেড স্পিচের অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে যখন আমি ইনডিরেক্ট ন্যারেশনে নিচ্ছি তখন সেটা আমি টেন্স অনুযায়ী পাস্ট ইনডেফিনিটে নিয়ে যাব। তাছাড়া আমাকে পার্সন কিন্তু পরিবর্তন করতে হবে, আমি সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দিব। আগে আপাতত টেন্সটা বুঝো। তারপরে আছে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমি সেটাকে নিব পাস্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টে নিয়ে যাব। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমি ওটাকে নিয়ে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। একটা জিনিস খুব ইজি এখানে খেয়াল করো, প্রেজেন্টের যে চারটা টেন্স আছে সেই চারটা টেন্সই আমি পাস্টের চারটা টেন্সে নিয়ে যাব। জাস্ট উপর থেকে নিচে নিয়ে আসলাম। প্রেজেন্ট থেকে পাস্টে, ইনডেফিনিটেডটা ইনডেফিনিট, কন্টিনিউয়াসেরটা কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, শুধু প্রেজেন্ট থাকলে পাস্টে করে দেব। দ্যাটস অল অ্যাবাউট প্রেজেন্ট টেন্স। দেন কাম টু পাস্ট ইনডেফিনিট টেন্স। সো পাস্ট ইনডেফিনিট টেন্স যদি হয় সেক্ষেত্রে আমি পরিবর্তন যখন করব এটাকে আমি ফিউচারে নিব না, নিলে আমার বাক্যটা হবে না। তো যখন আমি পাস্ট ইনডেফিনিটে নিয়ে যাব থাকবে তখন আমি সেটাকে নিয়ে যাব পাস্ট পারফেক্টে। অর্থাৎ পাস্টের এক, যেটা আরেকবার বলছি, পাস্টের চারটা আছে, চারটা হচ্ছে পাস্টে, পাস্টের এক যেটা সেটা যাবে তিনে, পাস্টের একটা যাবে হচ্ছে তিনে, ঠিক আছে। আর পাস্টের যে দুই, সেই দুইটা যাবে হচ্ছে চারে। এক যাবে তিনে, দুই যাবে চারে, এটাই হচ্ছে গিয়ে পাস্টের। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট যেটা সেটা চলে যাবে পাস্ট পারফেক্টে, কারণ পাস্ট ইনডেফিনিট হচ্ছে এক, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে দুই, পাস্ট পারফেক্ট হচ্ছে তিন, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে চার। তাহলে পাস্ট ইনডেফিনিট হচ্ছে গিয়ে যাবে পাস্ট পারফেক্টে, আর পাস্ট কন্টিনিউয়াস যেটা সেটা চলে যাবে পাস্ট পারফেক্ট
কন্টিনিউয়াসে। তাহলে 1 যাচ্ছে 3-এ, 2 যাচ্ছে 4-এ। এখন প্রশ্ন হচ্ছে 3 যাবে কই আর 4 যাবে কই, অর্থাৎ পাস্ট পারফেক্ট কোথায় যাবে আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যাবে। মজার ব্যাপার হচ্ছে এটার কোনো পরিবর্তন হবে না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। সো ওয়ারিড হওয়ার কোনোই কারণ নেই। তাহলে আমার এখানে আমি পেলাম যে পাস্ট ইনডেফিনিট থাকলে আমি পাস্ট পারফেক্টে নিব, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে আমি সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নেব, এবং যদি পাস্ট পারফেক্ট থাকে ইট উইল রিমেইন দ্য সেম, অর্থাৎ পাস্ট পারফেক্টেই থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে সেটাও কিন্তু সেম থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেন কাম টু ফিউচার ইনডেফিনিট টেন্স। এটা আরো মানে মজার বা সোজা, যে ফিউচার ইনডেফিনিট টেন্স যদি থাকে তাহলে আমি সেটাকে ফিউচার ইন দ্য পাস্টে নিয়ে যাব, আর কোনো পরিবর্তন আমার হবে না। ফিউচার ইন দ্য পাস্ট দ্যাট মিনস যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে সেই অক্সিলিয়ারি ভার্বটার পাস্ট ফর্ম করে দেবো। আমি তোমাদেরকে উদাহরণ দিয়েই বুঝে ফেলবে। আই উইল ডু ইট, এই উইলটা হয়ে যাবে উড। আই ক্যান ডু ইট, ক্যানটা হয়ে যাবে কুড। I shall do it, shallটা হয়ে যাবে should। তার মানে কি দাঁড়াচ্ছে, ফিউচার ইনডেফিনিটকে আমি যখন চেঞ্জ করব তখন সেটা চলে যাবে ফিউচার ইন দা পাস্টে, অর্থাৎ shall থাকলে should, can থাকলে could, will থাকলে would, may থাকলে might। দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স। সো আমরা এখানে কি পাচ্ছি, যে প্রেজেন্টের যে 4টা আছে সেটা চলে যাবে পাস্টের 4টাতে, পাস্ট ইনডেফিনিট চলে যাবে পাস্ট পারফেক্টে অর্থাৎ 1-3-এ, পাস্ট কন্টিনিউয়াস চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে 2-4-এ, পাস্ট পারফেক্ট যেটা সেটা পাস্ট পারফেক্টেই থাকবে 3-3, আর 4 হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থেকে যাবে 4-4-এ। আর ফিউচারের ক্ষেত্রে আমরা শুধু ইনডেফিনিটটাকে ফিউচার ইন দ্য পাস্টে নিয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের টেন্স অনুযায়ী পরিবর্তনের চার্ট। এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, বলার সাথে সাথে বা জিজ্ঞেস করার সাথে সাথে যাতে বলে ফেলতে পারো যে কোনটা কোন জায়গায় গিয়ে পরিবর্তিত হবে। সো শিক্ষার্থীরা, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যাব তখন আমাদেরকে কিছু শব্দের যেগুলো কাছের হয় সেগুলোকে দূরবর্তী কোনো শব্দে আমাদেরকে পরিবর্তন করতে হয়। যেরকম আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করি ঠিক একই রকম টেন্সের তো পরিবর্তন হবেই, সাথে সাথে এই শব্দগুলো যদি তোমরা পাও তাহলে সেগুলোকে ইনডিরেক্ট করার সময় অপর শব্দে পরিবর্তন করতে হবে। যেমন খেয়াল করো, ডিরেক্ট ন্যারেশনে যদি তুমি দিস পাও তাহলে তোমাকে দ্যাট ইউজ করতে হবে, দিস থাকলে দ্যাট। কিন্তু যদি তোমার দিস থাকে তাহলে দোজ। অর্থাৎ আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার সময় শব্দগুলোকে পরিবর্তন করব, কিন্তু মনে রেখো ইনডিরেক্টকে ডিরেক্ট কিন্তু করা যায় না। অর্থাৎ দ্যাট থাকলে তুমি দিস বসাতে পারবে না, তোমাকে দিস থাকলে দ্যাট বসাতে হবে, দ্যাট থাকলে দ্যাটই বসবে। দিস থাকলে দোজ, হেয়ার, দেয়ার, এগো থাকলে বিফোর। অনেকে কি করে জানো, বিফোর দেখা মাত্রই এগো বসিয়ে দেয়, বাট এটা কিন্তু রং। এগো থাকলে বিফোর ইউজ করতে পারবে, বিফোর থাকলে সেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। কাম থাকলে গো হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার টেন্স অনুযায়ী পরিবর্তন হতে পারে, যেমন পাস্ট ফর্ম হতে পারে। সেক্ষেত্রে কাম থাকলে তুমি যখন পাস্ট ফর্মে নিয়ে যাবে তখন গো এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট না, সো ওয়েন্ট ইউজ করবে। তো কাম থাকলে গো, দাস থাকলে সো, নাও থাকলে দেন, টুডে দ্যাট ডে, টুনাইট দ্যাট নাইট, টুমরো দ্য নেক্সট ডে। যেহেতু আগামীকাল পরবর্তী দিন এই জন্য দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। ইয়েস্টারডে মানে আগের দিন, সো দ্য প্রিভিয়াস ডে। এখানে তোমার ইয়েস্টারডের পরিবর্তে তোমাকে দ্য প্রিভিয়াস ডেই ব্যবহার করতে হবে, দ্য প্রিভিয়াস এর পরিবর্তে তুমি ইয়েস্টারডে কিন্তু পরিবর্তন করতে পারবে না। লাস্ট নাইট থাকতে পারে, ডে থাকতে পারে, উইক থাকতে পারে, মান্থ থাকতে পারে, ইয়ার থাকতে পারে, যাই থাকুক সেখানে আমার পরিবর্তন করার দরকার নেই, আমাকে লাস্টের পরিবর্তে দ্য প্রিভিয়াসটা বসাতে হবে। নেক্সট উইক হচ্ছে দ্য ফলোয়িং উইক, অর্থাৎ নেক্সট যদি থাকে আমি সেখানে দ্য ফলোয়িং উইক ব্যবহার করব। উইক থাকলে উইক, ইয়ার থাকলে ইয়ার, মান্থ থাকলে মান্থ, ডে থাকলে ডে, এইভাবে। সো আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করব তখন আমি কিন্তু ডিরেক্টের শব্দগুলোকে ইনডিরেক্টে নিয়ে যাব, বাট ইনডিরেক্টের গুলোকে আমি ডিরেক্টে কোনোভাবেই নিয়ে আসতে পারবো না। তাছাড়াও তোমাদের মডাল অক্সিলিয়ারির আরেকটা চার্ট আছে, সেটা হচ্ছে ওই যে কেন থাকলে তুমি ইনডিরেক্ট করার সময় কি করবে, কুডে বসাবে। শ্যাল থাকলে শুড, উইল, উড, মে, মাইট, নিড, নিডেড, ডেয়ার, ডেয়ার্ড, এই ধরনের শব্দগুলো তোমার মডেল অক্সিলিয়ারির যে চার্টটা আছে বইয়ে সেটাও তোমাদেরকে একটু পড়ে ফেলতে হবে। তো দুটো চার্ট তোমাদেরকে আমি দিলাম, একটা টেন্স পরিবর্তনের উপরে, আরেকটা হচ্ছে গিয়ে ন্যারেশনের এই যে শব্দগুলো সেগুলো তোমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কিভাবে পরিবর্তন করবে সেটার উপরে। আর হচ্ছে তোমাদেরকে আমি বেসিক জিনিসটা বোঝালাম এবং রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি সেটা সম্পর্কে জানালাম। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে
ন্যারেশন কয়টি টেন্সের উপর হয়ে থাকে এবং আমরা কিছু নিয়ম ফলো করব, যে রুলসগুলো ফলো করলে আমার ন্যারেশনের প্রত্যেকটা আইটেম বুঝতে সহজ লাগবে, সেগুলো ফলো করে তোমাদেরকে আমি বোঝাবো। এক ক্লাসে সম্ভব নয়, হয়তো আর 2-3টি ক্লাস লেগে যেতে পারে। সো ওয়ারিড হওয়ার কিছু নেই, কিন্তু এই ক্লাসটা যে বুঝেছো তা অবশ্যই কনফার্ম করবে এবং এটা না বুঝে পরবর্তী ক্লাস কিন্তু করবে না। সো এটা কিন্তু বোঝা খুবই জরুরি এবং যে চার্টগুলো দিলাম সেগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে। আশা করি তোমরা কথা রাখবে এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় বসে অনেক অনেক পড়াশোনা করো। জিএসসি পরীক্ষা হবে না, জেডিসি পরীক্ষা হবে না, এই ধরনের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। পরীক্ষা তো একটা অবশ্যই হবে, সেটা যেটাই হোক। সো তোমাদের উচিত হচ্ছে গিয়ে বাসায় বসে আমাদের ক্লাসগুলো ফলো করা এবং বাসায় বসে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করা। হোমওয়ার্কের কথা বলছি বা ক্লাস ওয়ার্কের এক্সারসাইজের কথা বলছি, ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলছি না। অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজটাও কন্টিনিউ করবে, তাহলে সুস্থ থাকবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।